আমি কি কোনো দলের কথা বলেছি? আমি শুরু থেকে নিয়ে উল্লাস করেছি। আমার প্রত্যেকটা বিএনপি মানুষ আমাকে ভালোবাসে। ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে। এখানে ক্ষমা চাওয়া আমি সামলাইতে পারবো না। এই যুবক প্রথমে আপনার এই -4-এ আমার বিরাট আপত্তি। হাসিনা ইজ এ ডেড বডি। জয় নেভার ওন দিস কান্ট্রি। তার মার মতো, তার নানার মতো একটা বিশ্বাসঘাতক। তো বিশ্বাসঘাতককে আপনি 4-এর মধ্যে নিয়ে এসে যদি আলোচনার বিষয়বস্তু করতে চান, সেই বিষয়ে আমি আলোচনা করতে একদম নারাজ। আমি আবারও বলতেছি, হাসিনা ইজ এ ডেড বডি। হাসিনা নিজের দাফন, নিজের কাফন ইচ্ছা মতো তার শ্বশুরবাড়ি ইন্ডিয়াতে চলে গেছে। আপনি তাকে আবার নিয়ে আসতেছেন কেন? রাজনীতিতে তাকে কেন আপনি একটা পার্ট করতে চাচ্ছেন? সন্তানের চেয়ে দেশকে ভালোবাসছে, আপনি সেই তাকে নিয়ে আসতেছেন কার সাথে? একটা ফ্যাসিবাদ, একটা মনস্টার, একটা দাসী, স্লেভ এবং ভারতের মুখ্যমন্ত্রী, তার সাথে তুলনা করতেছেন। সম্মান রেখেই বলছি, বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে সোশ্যাল মিডিয়ায় একটা ইস্যু ট্রেন্ডিং, সেটা হচ্ছে যমুনা টিভির উপস্থাপিকা নিকন। যমুনা টেলিভিশনের উপস্থাপিকা নিকনকে এমন ধোলাই করেছেন, ইতিহাসের সেরা ধোলাই করেছেন জামাতের নেতা, যা সোশ্যাল মিডিয়ায় এখন ঘুরপাক খাচ্ছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখতে পাবেন যে যমুনা টেলিভিশনের এই অনুষ্ঠানটা। তো প্রিয় দর্শক, এই উপস্থাপিকাকে নাকি কেউ হারাতে পারেনি, কথার জালে ফাঁসাতে পারেনি, বা উচিত কথা দিয়ে তাকে কেউ দমাতে পারেনি। এর আগে অনেক বুদ্ধিজীবী, অনেক রাজনৈতিক ব্যক্তিরা এই অনুষ্ঠানে এসেছেন, কিন্তু তাকে এইভাবে কেউ কাঁদাতে পারেনি। আর অল্প একটু হলে সে ছোট বাচ্চার মতো কেঁদে দিতেন। তো আপনারা যারা যমুনা টেলিভিশনের এই অনুষ্ঠানটা দেখেননি, আপনারা ফেসবুকে সার্চ দিয়ে দেখবেন যে কি ধোলাইটাই হয়েছে। মানে মুজিব প্রেম ছুটিয়ে দিয়েছে, এবং আওয়ামী লীগের প্রতি যে তার একটা টান ছিল, সে টানও কিন্তু বের করে দিয়েছে জামাতের এই নেতা। কঠিন একটা জিনিস জামাত তৈরি করেছে। তো প্রিয় দর্শক, চলুন আমরা সামান্য একটু অংশ দেখে আসি। সম্মান রেখেই বলছি, বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম। আপনাকেও বলে দিই, সে বঙ্গবন্ধু না, আপনার কাছে হতে পারে। শোনেন, আপনি উপস্থাপক, আগে আমাকে শেষ করতে দেন না। আপনি এখানে নিয়ে আসছেন বলে, না না, এখানে নিয়ে আসছেন বলে, না না, আপনি শোনেন, আগে কথা শোনেন, শোনেন, ইট ইজ নট ইওর, না না, ঠিক আছে, তাহলে আপনি একটা জিনিস শেষ করে দিতে পারবেন না। আপনাকে ফ্লোর দিব, আপনি আচ্ছা, আমি উত্তর দিব। ঠিক আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে সেটা আমি না, এটা বলবেন না, এটা স্বৈরাচারী কায়দা, এটা স্বৈরাচারী। আমরা আমন্ত্রিত অতিথি, অতিথি মানে হচ্ছে ভগবান, ভগবানকে আপনাকে সম্মান করতে হবে। আপনি এই কথা আগেও বলছেন একদিন, আপনার অনুষ্ঠান বলে কিছু নাই। না, আপনার অনুষ্ঠানে আমি আসিনি। আপনি আপনার অনুষ্ঠানে আসছি, আমি আসছি এই 16 কোটি মানুষকে কথা বলার জন্য। না, আমি যমুনা টেলিভিশনে আমন্ত্রণে এসেছি, আপনার অনুষ্ঠানে না। আপনি এটা কথা বলতেই পারেন না, আপনার অনুষ্ঠান, এটা যমুনা টেলিভিশনের অনুষ্ঠান না। হ্যাঁ, কিন্তু এইভাবে কথা বলবেন না, এইভাবে কথা বলবেন না, সম্মান দিয়ে কথা বলেন। আমি আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছি, সম্মান দিয়ে কথা বলতেছি যে আপনার অনুষ্ঠান। কিন্তু আমি বঙ্গবন্ধু বলতে নারাজ, কারণ উনি এই উপাধির যোগ্য না। কেন যোগ্য না, একটা করে বলে দিই। 73 সালে প্রথম ভোটের কারচুপি বাংলাদেশের ইতিহাসে শুরু করলো উনি। 73 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ সাহেবের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে অস্ত্রের মুখে সরিয়ে দিয়ে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন, যেটা শেখ হাসিনা অ্যাডপ্ট করলেন। 74 সালে যখন দুর্ভিক্ষ, যখন আমার বোনেরা, বাসন্তীরা জাল গায়ে দিয়ে থাকে, তখন তার ছেলের মাথায় সোনার মুকুট দিয়ে বিয়ে হচ্ছে। তার মন্ত্রীরা বিদেশি ইম্পোর্টেড হুইস্কি ছাড়া খেতে পারে না, সেজন্য তাদের নাম হয়ে গেল বোতল মন্ত্রী। 22,000 জাসদ কর্মীকে রক্ষী বাহিনী দ্বারা হত্যা করা হয়। সিরাজ শিকদার কোথায় এক বলে
হত্যা করা হলো, বাংলাদেশকে হত্যা করা হলো, আওয়ামী লীগকে হত্যা করা, আবার বলতেছে বাংলাদেশ এবং আওয়ামী লীগকে হত্যা করা হলো ৭৫ সালে ২৪শে জানুয়ারি বাকশাল কায়েমের মাধ্যমে। সেই লোক কোনোদিন বঙ্গবন্ধু হতে পারে না। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখেননি তারা ফেসবুকে সার্চ করে অথবা ইউটিউবে আপনারা এই অনুষ্ঠানটা দেখতে পারেন। তো এখন আপনাদের আরেকটা ভিডিও দেখাবো, সেটা হলো যে গতকালকে আসিফ হুজুরের মাহফিলে বিএনপি নেতা বাধা দিয়েছে এবং মাহফিলটা পণ্ড হয়ে গেছে। পরবর্তীতে আসিফ হুজুর ওখানে তো প্রতিবাদ করেছেই এবং বাইরে এসে যুবকদের উদ্দেশ্যে তিনি কিছু কথা বলেছেন। সেই দুইটা ভিডিও আপনাদের দেখাবো। সুপ্রিয় দর্শক, আসিফ হুজুরের অপরাধটা কি? সে বলেছে যে আমরা কোরআনের আইন চাই, কোরআনকে সংসদে নিতে চাই। এই কথা বলাতে বিএনপি নেতার পিছনে জ্বালা শুরু হয়ে গেছে। এই কারণে তিনি মাহফিলে বাধা দিয়েছে। তো কোরআন যদি আপনি মুসলমান, আপনারা তো বলেন যে আমরা মদিনার ইসলাম কায়েম করব, তাহলে কোরআন যদি সংসদে যায়, কোরআন সংসদে যাওয়া ছাড়া তো মদিনার ইসলাম কায়েম হবে না। তো কোরআনের কথা বললে আপনাদের জ্বালা ধরে কেন? ওই আবু জেহেলের মতো। আবু জেহেলেরা তো বলেছিল যে কোরআন শুনতে বাধা দাও, কোরআন কাউকে শুনতে দেওয়া যাবে না। এই বিষয়ে আল্লাহ আয়াত নাজিল করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অত্যাচারে জহরের এবং আসরের নামাজ চুপি চুপি কেরাত পড়তেন এদের কারণেই। তো তাহলে কোরআনের কথা শুনলে এদের অন্তরে জ্বালা শুরু হয় কেন? এরা কেমন মুসলমান এবং কেমন মদিনার ইসলাম এরা কায়েম করতে চায় আপনারাই বলেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। আমি কি কোনো দলের কথা বলেছি? আমি শুরু থেকে নিয়ে অবমাননা করেছি। আমার প্রত্যেকটা বিএনপি মানুষ আমাকে ভালোবাসে। ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে। এখানে ক্ষমা চাবে, আমি সামলাইতে পারবো না। এই যুবকের কথা মানতে রাজি না। এটা ৫ই আগস্ট আমার বাংলাদেশ নয়। কোরআন যদি কথা বলে পিছনে চোখ রাখতে থাকবে না। ক্ষমা চাইতে হবে। আমি ওই পুরো ক্ষমতা করতে আপনি কি আওয়ামী লীগ করেন? আপনি আওয়ামী লীগ করে আপনি কথা বললেন। আল্লাহ যারা আইন চাকরি আপনি সাহায্য দিয়েছেন। আপনি যুবকদের জেলে, আপনি যুবকদেরকে আশ্চর্য কথা বললেন না। এইটা একটা উল্টা বলে ভুলে দিব আমরা একেবারে। আমি বলেছি আল্লাহ কোরআন যে আইন চলবে, মুসলমান হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব, ঠিক আছে? আমি একবারের জন্য বলে দলকে ভোট দেওয়া লাগবে। আমি বলেছি পার্লামেন্ট চলবে আল্লাহ কোরআন দিয়ে, এখন দলের কথা ব্যাপারটা মুসলমানদের কথা দেবো না। পলিটিক্যাল পার্টি আপনি কি বুঝলেন নিয়ে এইটা? আমি তো রাজনীতি করেই না। আপনি যদি দলের আইন সহ্য করতে না পারেন, আপনার ইমান থাকবে না। শুধু ভাড়া আমার, আমি চাই আল্লাহ কোরআন দিয়ে দেশ চলবে। এটা কোনো রাজনীতি নয়, এটা আমার মুসলমান হওয়ার পরিচয়। আমার ব্যাকগ্রাউন্ড চেক করবেন আপনি। ইউ হ্যাভ টু চেক মাই ব্যাকগ্রাউন্ড ফার্স্ট, দেন ইউ ক্যান কমেন্ট অন মাইসেলফ। বগুড়ার মাটি এইটা, বগুড়ার মাটি থেকে ইসলাম যদি কথা বলবে, এটা বগুড়া সহ্য করতে পারবে না। আমি কোনো আকাশ থেকে ভেসে আসছিলাম, ওই বগুড়ার প্রত্যেকটা যুবক খুঁজেতে ভালোবাসে। হ্যাঁ যুবক, তোমরা সাক্ষী দাও, তোমরা সাক্ষী দাও। আমি কোন দলের নাম বলেছি? কোন দলকে ভোট দেওয়ার কথা বলেছি? আমি জাস্ট বলেছি আল্লাহর জমিনে আইন যদি পাস করতে হয়, ব্রিটিশ আইন নয়, আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে হবে। এই কথা যদি রাজনীতি হয়ে যায়, আপনার মাথায় টুপি করে নাম নাই, পাঞ্জাবের দরকার নাই, আপনি জিন্সের নাম করে ঘুরে বেড়ান। সাবধান আব্বাজা, আমাদেরকে রাঙায় দিবেন না আব্বাজা। আমি হয় বাঁচবো, আমি হয় বাঁচবো না হয় মরবো। যতদিন বেঁচে আছি হকের কথা বলতে আপোষ করতে পারবো না আমি। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। এরপর আসিফ হুজুর ওই মাহফিল থেকে বের হয়ে এসে রাস্তায় সাতখোলা গাড়িতে দাঁড়িয়ে তিনি যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন। চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। কেউ যদি বাধা দেয়, তোমরা আমার বাংলার যুবক ভাইরা ওদের বাপের নাম ভুলা দিবে। বাংলাদেশ চলবে আল্লাহ কোরআন দিয়ে। মুসলমানের দেশ এইটা, আগস্টের পর দেশকে স্বাধীন করেছি। সুপ্রিয় দর্শক, আপনারা আসিফ হুজুরের ভিডিওটা দেখলেন। আপনারা সবাই জানেন যে আসিফ হুজুর যুবকদের নিয়ে
তিনি আলোচনা করেন, যে কোনো মাহফিলে যুবকদের নিয়ে আলোচনা করেন, তিনি রাজনৈতিক কোনো বক্তব্যই দেন না, কোরআন হাদিসের আলোকে যুবকদেরকে নিয়ে আলোচনা করেন। কিন্তু সেই লোকের মাহফিলেও বাধা, আপনি চিন্তা করতে পারেন। তাহলে যারা রাজনৈতিক কথা বলে এবং কোরআন দিয়ে রাজনীতির যে বক্তব্যগুলো কোরআনের ভিতর আছে সেগুলো যারা বলে বা দিন প্রতিষ্ঠার কথা যেগুলো বক্তা বলে, তাদের মাহফিলে কী হবে আপনারা চিন্তা করে দেখেন। আসিফ হুজুরের মতো একজন তরুণদের নিয়ে, যুবকদের নিয়ে যিনি ওয়াজ করেন, তার ওয়াজেই বাধা। কখনোই তিনি বিতর্কিত ওয়াজ করেন না, মানে রাজনৈতিক বিতর্কিত তিনি যান না, অথচ তার মাহফিলে বাধা দেওয়া হচ্ছে। তাহলে আপনারা চিন্তা ভাবনা করেন যে এইরকম নেতারা যদি সংসদে যায় অথবা এরা যদি ক্ষমতা হাতে পায়, তাহলে বাংলাদেশে কি আর ওয়াজ মাহফিল হবে? এর আগেও আপনাদের দেখাইছি যে এরা ক্ষমতায় যাওয়ার আগে মানে গত 15 বছর মাহফিলে বাধা দিতেও আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশ এনে বক্তাকে অ্যারেস্ট করাইছে মাহফিলের টেস্ট থেকে, আপনারা দেখেছেন। তো আওয়ামী লীগ তো পালিয়ে চলে গেছে, সেই দায়িত্ব এখন এরা কাঁধে নিয়েছে। এরা যে কোনো মাহফিলে কোরআনের কথা বললেই, যদি সংসদে কোরআন নিয়ে যাব এই কথা বললেই তাদের গায়ে আগুন জ্বলে যাচ্ছে। এর আগেও আপনাদের আর একটা ভিডিও দেখাইছি, ওই রকম বিএনপির এক সভাপতি যে হুজুর মাত্রই বলেছে যে আমরা কোরআনকে সংসদে নিতে চাই, তখন মাহফিলে বাধা দিয়েছে, মাহফিল পণ্ড করে দিয়েছে। আজকে আবার দেখলাম যে এই আসিফ হুজুরও একই কথা বলেছে যে আমরা কোরআনকে সংসদে নিতে চাই। তো কোরআন সংসদে গেলে আপনার ক্ষতি কোথায়? যেখানে হিন্দুরা খ্রিস্টানেরাও কোরআনকে সংসদে যাচ্ছে, আপনার সমস্যা কোথায়? আপনি মুসলমানের বাচ্চা, আপনার সমস্যা হওয়ার তো কথা নয়। তাহলে আপনি কি মুনাফিক? আপনার ভিতর কি ঈমান আছে? কোরআনের মাহফিল আপনি বাধা দেন কেন? তো প্রিয় দর্শক, এবারের নির্বাচনে আপনাদের ভেবে চিনতে ভোট দিতে হবে। কোন দলকে ক্ষমতায় নিয়ে গেলে আমরা ভালোভাবে দেশে বসবাস করতে পারবো, কোরআন হাদিসের আলোচনা চলবে, কোন দলকে ক্ষমতায় নিয়ে গেলে এগুলো বন্ধ হয়ে যাবে। আপনারা বুঝতেই পারতেছেন, একজন বাউল তিনি আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহকে কটাক্ষ করেছে, মানে যেটা মুখের ভাষা হতে পারে না, মানে মুখে আনা যাবে না যে কথা আল্লাহকে নিয়ে বলেছে। অথচ সেই বাউলের পক্ষে আর নিছে যে বাউলকে কেন গ্রেপ্তার করা হলো, এসে হ্যান ত্যান এগুলো করেছে। অথচ বাউল যে আল্লাহকে গালি দিল এটা নিয়ে তাদের কোনো প্রতিবাদ নেই। এইরকম একটা দল বাংলাদেশে আছে। আবার গতকালকের ঘটনা আপনারা জানেন যে চাঁপাইনবাবগঞ্জে বিসিএফের গুলিতে 3 জন বাংলাদেশে নিহত হয়েছে, এটা নিয়ে কোনো আলোচনা নেই। অথচ কোথায় কোন এক কুত্তার বাচ্চাকে মেরে ফেলা দেওয়া হয়েছে, এটা নিয়ে সব সাংবাদিক, সুশীলেরা এবং ওই দলের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়ছে। কেন কুত্তার বাচ্চাকে মারা হলো, কেন কুকুরের বাচ্চাকে মারা হলো, এটা নিয়ে ওকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে যে মেরেছে। অবশ্যই এটা খারাপ কাজ, কিন্তু মিডিয়ার ফোকাস যে দেখেন ওই কুত্তার বাচ্চার ওখানেই, যে কুত্তার বাচ্চাকে কেন মারা হলো। অথচ বিসিএফ যে এইদিকে ইন্ডিয়ার যে বাহিনীরা বাংলাদেশের 3 জনকে গুলি করে মারলো, এটা নিয়ে কোনো নিউজ নেই, কোনো পত্রিকা নেই, কিচ্ছু নেই। এই হলো আমাদের বাংলাদেশ। তো এমন একটা দলকে আমাদের ক্ষমতায় নিয়ে যেতে হবে যারা এইগুলো প্রতিবাদ করতেছে, এবং তারা বলেছে যে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে এতদিন যতগুলো এই সীমান্তে হত্যা হয়েছে সবার বিচার হবে, ইনশাল্লাহ বিচার হবে। তো সেই জন্যই আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা দেখে শুনে বুঝে শুনে এবারের নির্বাচনে ভোট দেবেন। একথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।